সি আমরা ফটোশপ সফটওয়্যার রান করে রাখছি। মূলত ফটোশপ হচ্ছে অ্যাডোবি কোম্পানিরই একটা পার্ট। ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার ফটোশপকে মূলত বলা হয়। আর ইমেজ এডিটিং বলার পিছনে কারণটা হচ্ছে যে আসলে ইমেজ নিয়েই এর কাজ। যেহেতু রাস্টার গ্রাফিক্স আমরা শুনছি এর আগে যে কোনো পিকচার মূলত রাস্টার গ্রাফিক্স হয়ে থাকে। তো আর রাস্টার গ্রাফিক্সের জন্য ফটোশপ হচ্ছে বেস্ট, আর সেই জন্য ওই পিকচার এডিটের জন্যই ফটোশপকে মূলত আমরা কাজে লাগে সবচাইতে বেশি। আর অবজেক্ট ওরিয়েন্টেড কাজগুলোকে আমরা চেষ্টা করি ইলাস্ট্রেটরে করার। তো সেটারই ইন্টারফেস আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফটোশপের ইন্টারফেস আমরা ফটোশপ CS3 করছি। আর CS3 করার পরে আমরা শেষের দিকে চেষ্টা করব CS6কে সেট আপ করে CS6-এর আপডেটগুলোকে বুঝাই দেওয়ার, যে আসলে CS3 এবং আপডেটের যে ভার্সনটা চলছে সেটার মধ্যে পার্থক্যগুলো কী আসছে এবং সেই পার্থক্যগুলো কি আছে, কেন এটাও, কারণ এটা হয়তো একদিনই বুঝাই দেওয়া যাবে বা আধা ঘন্টায় বুঝাই দেওয়া যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যদি আমরা CS6 ইউজ করি তাহলে অনেকের বাসায় পিসি কনফিগারেশনগুলো লো, তার বাসায় হয়তো CS6 সেট আপ হবে না। আর CS3টা কমপ্লিট একদম কোনো বাগ প্রবলেম ছাড়া, সেজন্য আমরা চেষ্টা করি যে CS3তেই বোঝানোর। তো আমরা স্টার্ট করছি। তো আমরা ফটোশপ শুরু করার আগে ফটোশপ দিয়ে আসলে কি করা সম্ভব, আমরা কি করব সেটার একটা মানে দেখে নিই যে আসলে আমরা যে ফটোশপ শিখছি এটার ফিডব্যাকটাতে আমরা কি পাবো, আমরা কি করব সেগুলো একটু দেখে নিচ্ছি। তো সেখান থেকে আমরা কিছু দেখি যে এখানে আমাদের যে ফটোশপ আছে সেটার মধ্যে যেমন এখানে কিছু কাজ আমরা দেখি, এখানে কিছু কাজ আছে যেমন দিস ওয়ান। এখানে যে স্পেশাল এফেক্ট টাইপের কাজটা কি দেখা যাচ্ছে, এই কাজটা কিন্তু ফটোশপে করা একটা কাজ। ঠিক আছে, গ্রেডিয়েন্ট এবং কিছু স্পেশাল এফেক্টের মাধ্যমে এই ধরনের কাজটা এটা ইমেজের মাধ্যমে, যেগুলো ইমেজ কেটে কেটে বসানো এবং তার সাথে গ্রেডিয়েন্ট এবং কিছু স্পেশাল এফেক্টের মাধ্যমে এরকম স্পেশাল একটা ছবি তৈরি করা হয়েছে যেটা ফটোশপ দিয়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটা 3D এবং এটা এই ধরনের কাজটা আমরা ফটোশপে চাইলে করতে পারি। ওকে, এই যে এরকম যে গ্রেডিয়েন্ট গ্লোগুলো দেখছি এটা আমরা ফটোশপের মাধ্যমে করব। ওকে, এই যে এখানে আমরা ম্যানিপুলেশন, এই ধরনের কাজগুলোকে বলা হয় ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন কি? ম্যানিপুলেশন হচ্ছে একাধিক ছবিকে মিলায় একটা ছবি পরিণত করা। বুঝা গেছে? ইমেজ ম্যানিপুলেশন এটাকে বলা হয়। যেমন এখানে একাধিক ছবি বলতে কি আমরা দেখতে পাচ্ছি সত্যি সত্যি একাধিক ছবি? হ্যাঁ, কেমন কি দেখতে পাচ্ছি একাধিক ছবি? যেমন এখানে ফোনের রিসিভারটা একটা, এখানে গাছের একটা ছবি, ঘাসের একটা ছবি, হ্যাঁ, তারপরে হচ্ছে পানির একটা আলাদা ছবি, মাছের ছবি, এগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা ছিল। প্রত্যেকটা ছবি আলাদা আলাদা নিয়ে একটা মিনিংফুল সাবজেক্ট তৈরি করা হয়েছে। ঠিক আছে, এবং আমি আশা করব যে আপনাদের দিয়ে এরকম ফুল অর্থাৎ কোনো একটা বিষয়কে বুঝাবে এরকম কোনো একটা এরকম আপনারা তৈরি করবেন। ওকে, তো দেন পরের ছবিতে আসি। এই যে এটাও একটা জাস্ট সিম্পল ছবি, বাট এটা ফটোশপে তৈরি করা। হ্যাঁ, এই যে ছবিটা দেখছি এটাও ফটোশপে তৈরি করা। ওকে, এই যে ছবিটা দেখছি এটাও ফটোশপ দিয়ে বানানো। জাস্ট ফটোশপে ইউজ করে এরকম ছবি বানানো, তার মানে একটু ডিফারেন্ট কিছু করার জন্য আমাদের কিন্তু ফটোশপে হেল্প করবে। এটা না, এটা ইলাস্ট্রেটরে বানানো, এটা আবার ফটোশপে করা। এটা ইলাস্ট্রেটরের, এটা ফটোশপের। হ্যাঁ, এটাও ফটোশপ থেকে বানানো। এই ছবিটা আপনারা যখন বাসায় দেখে তখন বুঝবেন যে ছবিটা মনে হচ্ছে ফুল, এরকম নর্মালি একটা ফুল মনে হচ্ছে, কিন্তু এর ভিতরে অসংখ্য ছবি, এগুলো প্রত্যেকটা এক একটা ছবি, এরপর অনেক অসংখ্য ছবি মিলে তারপরে এরকম একটা সাবজেক্ট বের, এগুলো প্রত্যেকটাতে আলাদা আলাদা ছবি। হ্যাঁ, এরকম বোঝানো হয়েছে যে অনেকগুলো পিক্সেল মিলে একটা ফুলের তৈরি হয়েছে, কিন্তু এগুলো সবগুলো আলাদা আলাদা ছবি। আচ্ছা, তারপরে যে আমরা সেই এরকম একটা ছবি, হ্যাঁ, এটাও কিন্তু অসংখ্য পিকচার দিয়ে তারপর বানাই। এটা হচ্ছে একটা ছবি কেটে নেওয়া হয়েছে, এটা একটা ছবি কেটে নেওয়া হয়েছে, এটা একটা গ্লোব, তার মধ্যে এগুলো কালারগুলোকে চেঞ্জ করেছে। খুবই বেসিক একটা ছবি, যে কেউ বানাতে পারবে। ফটোশপটা কমপ্লিট করলে এটা দিয়ে এটা যে কেউ বানাতে পারবে। কিন্তু এখন যে অবস্থা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে অনেক সুন্দর একটা কিছু, তাই না? হ্যাঁ, এরকম একটা কিছু বানাতে পারলে তো হয়েই যায় এখন মনে হয়, কিন্তু যখন ফটোশপ কমপ্লিট হবে তখন কিন্তু এরকম বিষয়গুলো সহজ আমাদের দ্বারা। ওকে, তারপরে দেখছি যে এই যে এখানে ম্যানুপুলেট, হ্যাঁ, এখানে একটা মেয়ের ছবি আর এখানে একটা পায়রা অথবা কবুতরের ছবি। হ্যাঁ, এদিক দিয়ে একটা গ্লো গেছে যে এই গ্লোটা এখান থেকে যে ওখানে এরকম দেখানো হয়েছে। হ্যাঁ, বিষয়টা এরকম তো নাকি? সো সিম্পল, জাস্ট সিম্পল এরকম কাজগুলো। ওকে, এটা একটা রিয়েল পিকচার। হ্যাঁ, এটা নিয়ে বলার কিছু নেই যে এরকম কাজটা এটা কী হয়েছে। হ্যাঁ, এটা বানানো, এটা এই যে পিকচার, এগুলো কিন্তু বিল্ডিংয়ের পিকচার, এগুলোকে কেটে কেটে বসানো। হ্যাঁ, এবং এগুলো ঘাস, এগুলোকে বসানো, এই টোটাল বিষয়টা ফটোশপে বানানো। ঠিক আছে, তো
এগুলো কি হচ্ছে, এগুলো সবগুলোই ফটোশপের কিছু কাজের স্যাম্পলস আমরা দেখলাম। শুধু এগুলো না, এর বাইরে আমরা কি দেখি সেটা এবার দেখতেছি। যেমন এর বাইরে কি হতে পারে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নেই, যে এরকম কাজ হতে পারে। যেমন কীরকম দেখাই, সেইগুলোই দেখি। এরকম ম্যানিপুলেশনস হতে পারে। এখানে কি দেখা আছে, না কি দেখছি আমরা, কিছু দেখা আছে, এটা কি বলবো, এটা ম্যানিপুলেশনস, তাই না? হ্যাঁ, একটা মানুষের সাথে একটা গাছের গুঁড়িকে মিলাই দেওয়া হয়েছে, কি দিয়ে করা হয়েছে, ফটোশপে। এটা হচ্ছে ড্রয়িং, টোটালি ব্রাশ দিয়ে ড্রয়িং করে এরকম একটা ছবি বের করা হয়েছে, জাস্ট ফটোশপে দিয়ে ড্রয়িং করে, যে যা দেখছি সব কিছু মিলে। ওকে, হ্যাঁ, এখানে যে চোখের মাঝখানে এখানে মানুষ, তারপরে এরকম একটি স্পেশাল কিছু, এটাও ফটোশপের মাধ্যমে, এটা ফটোশপের কাজ। এরকম ডিফারেন্ট মানে অদ্ভুত আকারে, যেগুলো আসলে বাস্তবে সম্ভব না, এরকম অনেক কিছুই যেগুলো আমরা দেখছি। যেমন এখানে আমরা দেখছি রাস্তায় মানুষ সাঁতার কাটছে। হ্যাঁ, খুবই সিম্পল একটা ফ্যাক্ট, মানে জাস্ট আমরা যখন ফটোশপ পারবো তখন এই যে কনসেপ্টটা দাঁড় করাইছে, এটা 2 মিনিটে জাস্ট দুইটা ছবি, একটা হচ্ছে সাঁতারের ছবি আর একটা রাস্তার ছবি, জাস্ট ছবিটা কেটে এখানে নিয়ে এই ছবিটাকে এখানে এটার সাথে মিলাই দেওয়া হয়েছে, 2 মিনিটে এরকম একটা কনসেপ্ট বের করা হয়েছে। ঠিক আছে, খুবই সিম্পল। এই যে এখানে দেখা যাচ্ছে কি, হ্যাঁ, কাপড় টেনে রাস্তা বানানো হচ্ছে। এরকমই যদি সম্ভব হতো তাহলে তো আমরা বড়লোক হয়ে যেতাম, তাই না? যে কাপড় টেনে টেনে রাস্তা, আসলে কি সম্ভব না। এটা দুটো ছবি, একটা ছিল রাস্তার ছবি আর একটা হচ্ছে ঘাসের উপর দিয়ে কাপড় টেনে নিয়ে যাচ্ছিল সেটা, তারপরে দুটাকে মিলে কি করেছে, এরকম একটা কনসেপ্ট বার করেছে, তাই না? হ্যাঁ, অনেক মজার কনসেপ্ট। ঠিক আছে, এই যে এরকম কাজগুলো, এই যে এরকম পেইন্ট করে সমুদ্র বানানোর কাজ, এই যে এরকম কাজ, এগুলো যা দেখছিস প্রত্যেকটা বিষয়ই এগুলো ফটোশপে। হাত কি কখনো এভাবে ভেঙে যায় না, তাহলে কীভাবে ভাঙছে? অবশ্যই কোনো একটা কাজ তো হয়েছে, সেটা কিসের মাধ্যমে, সেটা হচ্ছে ফটোশপের মাধ্যমে। তো এরকম বেসিক অনেক মজার মজার কাজ, যেগুলো আমরা ছবি, যেহেতু আমি ইমেজ এডিটিং বলে বলছি, সো এখানে আমরা ইমেজ এডিটিংয়ের প্রায়োরিটিটা দিচ্ছি, যে আসলে ইমেজ এডিটিং যে করব, কী ধরনের এডিটিং, এরকম যে কোনো বিষয়কে, অর্থাৎ বিষয় তৈরি করার ক্ষেত্রে আমরা একটা ছবিকে, যে একটা নর্মাল ছবি, সেটাকে সাবজেক্ট ওরিয়েন্টেড তৈরি করার জন্য এরকম ম্যানিপুলেশনসগুলো আমরা করে থাকি। ঠিক আছে, তো এরকম অনেক মজার মজার কাজ আমরা করতে পারবো। কারণ একটা পিকচার সবসময় যে একদম পুরো সাবজেক্টকে বুঝাবে তা না, তখন আমরা করি কি, সেই ছবির সাথে আরও কিছুকে অ্যাড করি, করে সেটা একটা ডিফারেন্ট কনসেপ্টে নিয়ে আসার চেষ্টা করি, তারপর হয়তো সেটা একটা কিছু বোঝানো যায়। ওকে, তো যাই হোক, এরকম অনেক মজার মজার কাজ আছে যেগুলো আমরা ফটোশপে করতে পারবো, এবং সব কিছু এগুলো সম্ভব। ওকে, তো এর বাইরেও কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। যেমন ফটোশপ দিয়ে আমরা এর বাইরে কি কাজ করতে পারি, আমরা সেগুলো দেখতেছি। যেমন স্পেশাল এফেক্টের কাজগুলো, যে এরকম অসংখ্য ম্যানিপুলেশনসের কাজ আছে যেগুলো বলে শেষ করা যাবে না। এর বাইরে হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ, যেমন একটা ওয়েবসাইট ডিজাইন, একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করি তার আগে তার ওয়েবসাইট ইন্টারফেসটা আমরা কী করি, ফটোশপে তৈরি করি। হ্যাঁ, যে ওই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, যেমন একটা ওয়েবসাইট এরকমও দেখতে হতে পারে। তো এই যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এটা, হ্যাঁ, এই যে ডিজাইনটা আমরা দেখছি, ডিজাইনটা কি ডিরেক্ট কেউ করতে পারে না, আগে আমরা ফটোশপে তৈরি করে দিই। যে কোনো ওয়েবসাইটে ইন্টারফেসটা আগে ফটোশপে আমরা তৈরি করে দিব, এরপরে এই ইন্টারফেসটা নিয়ে তারপর ওয়েব ডেভেলপাররা বা ওয়েব ডিজাইনাররা পরবর্তীতে কাজ করবে। কিন্তু প্রথমে গ্রাফিক্সের কাজটা করতে হয় ফটোশপের মাধ্যমে। এটা গেল, যেমন এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এই যে এরকম ওয়েবসাইটগুলো কোথায় কী থাকবে, তার কন্টেন্টগুলো, এই যে আমরা গতকাল আমরা পাওয়ার পয়েন্ট দেখলাম না, যে কীভাবে বুঝাতে হয়, ঠিক সেভাবে একটা ওয়েবসাইটে কী হবে, তার মেইন পেজটাতে কোথায় কোন লিঙ্কটা যাবে, পুরো বিষয়টা আমরা কিসের মাধ্যমে করি, আমরা ফটোশপের মাধ্যমে করতে পারবো। ওকে, এরকম বিভিন্ন ধরনের, যেমন এই যে ডিজাইনটা দেখছি, পুরো বিষয়টা কোথা থেকে তৈরি করা হয়েছে, ফটোশপে। এখন হয়তো দেখলে মনে হচ্ছে অনেক কঠিন কিছু হবে, কিন্তু ফটোশপ শেষ হলে এগুলো সব কিছুই আমাদের দ্বারা সম্ভব এবং খুব ইজিলি পসিবল। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তো এরকম পিএইচডি ডিজাইনগুলো, যেগুলো আমরা প্রয়োজন আমাদের করা, এবং এরকম একটা পিএইচডি ডিজাইনের, এটা আসলে হয়তো বললে অবাকই হওয়ার মতন একটা বিষয়, যে এরকম পিএইচডি ডিজাইনে কন্টেস্টে 99 ডিজাইনে $1500 পর্যন্ত পে করে, $1500 পর্যন্ত এরকম একটা পিএইচডি ডিজাইনে পে করে 99design.com এ। যখন আমরা তো কিছুদিন পরে আউটসোর্সিং ক্লাস শুরু হবে, তো আউটসোর্সিং ক্লাসে বলে দেওয়া হবে 99 ডিজাইনে অ্যাকাউন্ট করার জন্য। হ্যাঁ, তো আমি আশা করি যে সেভাবে সেগুলোকে নেওয়া হবে, প্রিপারেশনটা নিতে হবে, একটা সময় পর্যন্ত এফোর্ট দিতে হবে অনেক বেশি।
হ্যাঁ, দেওয়ার পরে একটা পর্যায়ে ঠিকই দেখা যাবে যে যখন আমি একটাতে সাকসেস হবো তখন আমার ইজিলি অনেক বেশি, মাসে একটা পিএইচডি ডিজাইন সাকসেস হতে পারলেও তো অনেক বিশাল কিছু, অনেক ভালো আর্নিং লেভেল এটা তৈরি হয় জাস্ট এই পিএইচডি, যে একটা ক্লায়েন্ট চায় যে তার ওয়েবসাইটটার ইন্টারফেসটা অনেক সুন্দর হোক আর সেটা ডিসক্রিপশন শেষে দিয়ে দেয়, সেটাকে চিন্তা করে একটা ভালো থিম ডেভেলপ করা, যেটা পিএইচডিতে আমরা করে থাকি, আর এটার ভ্যালুটা এত ভালো। ওকে, সো এরকম পিএইচডি ডিজাইনের কাজগুলো আমাদেরকে করতে হবে ফটোশপের মাধ্যমে। তারপরে আমরা যেটা করতে পারি, ক্লিপিং পাথ তো গেল, আর্টিস্ট, এখানে আর অনেক ধরনের কাজ এখানে নেই। হ্যাঁ, ওকে, এর বাইরেও আমরা যেগুলো করব যেমন ইমেজ রিটাচের কাজ। হ্যাঁ, এরকম আমরা ফটোশপে যাই, এখানে দেখি রিটাচ ইমেজ, যেমন এখানে যে ছবিগুলোতে প্রবলেমসগুলো থাকে, যেমন এই ছবিটা থেকে কারেকশন, সরি, এই এই ছবিটা থেকে, এই ছবিটা থেকে কারেকশন করে এই ছবিটা বানানো হয়েছে, যেমন এটার বিটগুলো ছিল না এরকম, তারপরে পিছনের ওয়ালগুলো এগুলো ছিল, কিছুটা হলেও কারেকশন করে অবস্থায় নিয়ে আসা হয়েছে। এই যে ছবির মধ্যে এরকম কিছু প্রবলেম থাকে, এই প্রবলেমগুলো আমরা সলভ করে কী করব, এটাকে কারেকশন করব। যেমন এখানে আমরা যখন বাসায় যে, এখানে বোঝা যাচ্ছে না হয়তো, বাসায় যে যখন ভিডিও এটার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে, কিছুটা বোঝা যাচ্ছে, বাসায় যে এই স্ক্রিনে দেখলে বোঝা যাবে যে দুটার মধ্যে বেশ খানিকটা পার্থক্য আছে। এরকম রিটাচগুলো আমরা করবো ফটো, যেমন এখানে চোখের মধ্যে প্রবলেম, এই চোখগুলো ঠিক করা যাবে ফটোশপের মাধ্যমে। এখানে দুইটা ছবি পাশাপাশি দেখতেছি, এখানে অনেক বেশি এজ এখানে কমানো হয়েছে ফটোশপের মাধ্যমে, এরকম এজগুলো কমানো যেতে পারে। হ্যাঁ, এই যে এখানে মুখের মধ্যে ছোটো ছোটো প্রবলেম, এগুলোকে সলভ করা যেতে পারে। এই যে এখানে দুইটা ছবি মডেলের, এটা মেইন মডেলটা এখানে এরকম, কিন্তু মডেলগুলো পরে এরকম হয়। আসলে আমরা তো দেখি যে মডেলের ছবি প্রত্যেকে দেখে তো অবাক হয়ে যায়, বাপরে বাপ, কী না কি আসলে। হ্যাঁ, আফটার অল আসলে এরকমটা হয় না, হয়টা যেটা হয় সেটা হচ্ছে ছবিটা তোলার সময় যদি অরিজিনাল ছবিটা দেখেন তাহলে বলবেন আপনার নিজে যে আমি হয়তো তার চেয়ে ভালোই আছে, কারণ ফটোশপ এমন একটা কাজ করে দেয় যে টোটালি চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, স্কিনের মধ্যে গ্লেজ আনা থেকে শুরু করে তার টোটাল পুরো বিষয়টাকে চেঞ্জ করা যায় ফটোশপের মাধ্যমে। সো সেরকম চেঞ্জ, এগুলো বাসায় যেয়ে দেখলেই বুঝবেন যে এই ছবি এই ছবির মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। ঠিক আছে, তো পার্থক্যটা এইরকম ছবি তোলার পরে এরকম পার্থক্যগুলো আমরা তৈরি করতে পারি ফটোশপের মাধ্যমে। হ্যাঁ, তার মানে আমরা ফটোশপ শিখলে এই ধরনের পরিবর্তনগুলো করতে পারবো। বুঝা গেছে, এই যে ছবিটা তোলা হয়েছিল এরকম, আর সেই ছবিটা আফটার অল এরকম বানানো হয়েছে। ঠিক আছে, তো এই যে বেসিক পার্থক্যগুলো এগুলোই আমরা করব, এগুলো আমরা দেখব ফটোশপের মাধ্যমে। ওয়েল, তো আমরা দেখলাম মোটামুটি যে আমরা কি কি করতে পারি। এর বাইরে যে অ্যাড ডিজাইন, পেপার অ্যাড ডিজাইনের বিষয়গুলো আছে, এখানে দেখি পেপার অ্যাডগুলো আছে কিনা, যেমন এই যে অ্যাড ডিজাইন, এই যে অ্যাডগুলো যে আছে এরকম অ্যাডগুলো কিন্তু আমরা ফটোশপে বানাতে পারি। ঠিক আছে, এই যে আমরা কত অ্যাডই তো, পত্রিকায় যে অ্যাডগুলো হয় পেপার অ্যাডগুলো, এর প্রায় 60-70% ফটোশপে তৈরি করা হয় এখন, 70%ই তৈরি করা হয় ফটোশপের মাধ্যমে। হ্যাঁ, তো এই যে এরকম যে অ্যাডগুলো, যেমন এই অ্যাডটা, এটা ফটোশপে বানানো কিন্তু একটা অ্যাড। হ্যাঁ, এই যে এরকম যে অ্যাডগুলো দেখছি আমরা, যেগুলো দেখছি এখানে প্রত্যেকটা ম্যাক্সিমামই ফটোশপে বানানো, ফটোশপে বানানো এরকম অ্যাডভার্টাইজ। ওকে, তার মানে কি আমরা অ্যাডভার্টাইজও পেপার অ্যাডও তৈরি করতে পারবো। ওকে, আর কারো কোনো রিকোয়ারমেন্ট আছে এইসব যদি পারা যায়, এর বাইরে আর কোনো কিছু? হ্যাঁ, আর কোনো রিকোয়ারমেন্ট নেই? নেই, আরও অনেক কিছুই সম্ভব, আরও অনেক কিছুই সম্ভব, শুধু এগুলো না, আরও অনেক কিছুই সম্ভব ফটোশপের মাধ্যমে। সো এরকম মজার সমস্ত কাজগুলোই আমরা করব ফটোশপ থেকে। তো তাহলে কি শুরু করা যাক নাকি? আমি কি করলাম এতক্ষণ, যেটা বোঝানোর চেষ্টা করলাম যে আমি তো ফটোশপ শিখবো, কিন্তু ফটোশপ শিখে কি করব সেটা তো সবার একটা টার্গেট রাখতে হবে, যে আমি ফটোশপ শিখে কত দূর পর্যন্ত আমি কাজ করব। আর এই ফটোশপ শেখার পরে আমরা 99 ডিজাইনে অ্যাকাউন্ট করার পরে আমরা যে কাজগুলো করব মূলত 99 ডিজাইনের কম্পিটিশনে, সেটা হচ্ছে আমরা ওয়েব ডিজাইনের কাজগুলো করব, ওয়েব পিএইচডি প্রাথমিকভাবে ফটোশপে। তারপরে যখন ইলাস্ট্রেটর শিখবে তখন আরও বেশ কিছু কাজের পরিধি বেড়ে যাবে। তো প্রাথমিক অবস্থায় আমরা যখন ফটোশপ শিখছি সেই অবস্থায় 99 ডিজাইনে যে কাজগুলো করব এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে পিএইচডি ডিজাইন, অর্থাৎ ওয়েব পিএইচডি ডিজাইন, অর্থাৎ ওয়েবসাইটের ইন্টারফেস ডিজাইন। হ্যাঁ, তারপরে যেটা করবো আইকন ডিজাইন। আইকন ডিজাইন বলতে কী বোঝানো হয়, যে বিভিন্ন ওয়েবের যে বিভিন্ন আইকন হয়, সেই আইকন ছাড়াও ওই যে এখন তো অ্যাপস ডেভেলপমেন্ট, অ্যাপসের প্রত্যেকটা, আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করি দেখি না যে প্রত্যেকটা অ্যাপসের এগেনস্ট একটা করে আইকন থাকে সুন্দর, সেই আইকন ডিজাইনের কাজগুলো খুব বেশি মাত্রায় এখন 99 ডিজাইনে থাকে। এর বাইরে আমরা ওখানে কাজ করতে পারবো ব্যানার ডিজাইন, অর্থাৎ একটা ওয়েবসাইটের যে ব্যানারটা থাকে সেই ব্যানারগুলো ডিজাইনের কাজগুলো করতে পারি। হ্যাঁ, ব্যানার ডিজাইন বলতে এখানে দেখা যায় যে ওখানে যে আমরা দেখি যে ফেসবুকের টাইমলাইন ডিজাইনও প্রয়োজন হয়। বুঝা গেছে?
তো সেরকম কাজগুলো করার জন্য আমাদের তারা কাজ দিয়ে থাকে। এর বাইরেও আরও বেশ কিছু কাজ আছে যেগুলো ফটোশপের মাধ্যমে আমরা করে থাকি। ওকে, সো লেটস স্টার্ট ফটোশপ। এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস। ফটোশপ শিখতে গেলে আমাদের যেটা প্রয়োজন বেসিক্যালি সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। ওকে, আজকে সবার প্রথম আমরা যেটা দেখব, একদমই কোনো কিছু না শেখায় কাজ দেয়া। আজকের প্রথম ক্লাসটা হবে কোনো কিছু না শিখিয়ে একদম বেসিক কিছু বিষয় শিখিয়ে দিয়ে কাজ দেয়া। বুঝা গেছে কীরকম বেসিক? যেমন সবার প্রথম আমরা যেটা দেখব আজকে ডকুমেন্ট নেয়া। হ্যাঁ, ডকুমেন্ট নেওয়ার পরে তারপরে চলে যাব আমরা কিভাবে সিলেকশন তৈরি করতে হয়, কিভাবে কালার দিতে হয়, কিভাবে মূলত একটা লেয়ার ক্রিয়েট করতে হয়। অর্থাৎ অনেক কিছুই দেখব, বাট খুব ডিটেলস দেখব না। অনেক কিছুই আজকে দেখব, বাট ডিটেলস না। অর্থাৎ প্রথম অবস্থায় ফটোশপটাকে হাতে নেয়ার জন্য যতটুকু প্রয়োজন সেটা আমরা দেখব। আর সেই স্টেপগুলো কি সেটা আমরা এবার দেখি। যে এটা হচ্ছে ফটোশপ সফটওয়্যার। এখানে কাজ করতে গেলে সবার প্রথম যেটা দরকার, একটা ডকুমেন্টস দরকার। ডকুমেন্টস কী জিনিস? ডকুমেন্টস যার মধ্যে আমি কাজটা করব, ঠিক আছে? আর এই ক্ষেত্রে ডকুমেন্ট সেটআপ আমাদেরকে বুঝতে হবে কীরকম। যেমন আমি ফাইল থেকে যখন আমি নিউ নেওয়ার পরে এখানে আমাদের ডকুমেন্ট সেটআপ আসবে। এখানে যে সেটআপটা এটাকে বলা হচ্ছে ডকুমেন্ট সেটআপ। আর এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই ডকুমেন্ট সেটআপটা বুঝতে হয় খুব ডিটেলসভাবে, ঠিক আছে? ডিটেলস এই ডকুমেন্ট সেটআপটা বুঝতে হয়। তো আমি যেটা করছি সেটা হচ্ছে ডকুমেন্ট সেটআপ আমি এখন ডিটেলস না দেখিয়ে আমি যেটা করি সেটা হচ্ছে একটা ছোট্ট ব্রিফ দিয়ে একটা কাজ দেই। তারপরে যখন ব্রিফিং করব তখন সহজ হবে। কীরকম? আপাতত আমরা যেটা করব, ফাইল থেকে নিউ নেওয়ার পরে এখান থেকে আমরা ডিফল্ট ফটোশপ সাইজ নিব। কী নিব? ডিফল্ট ফটোশপ সাইজ নেওয়ার পরে ওকে দিব। পারা যাবে? একটুকু পারা যাবে? হ্যাঁ। কি করতে বলছে? আজকে আপাতত ফাইল নিউ, এখান থেকে ডিফল্ট ফটোশপ সাইজ দিয়ে ওকে। কিন্তু এখানে তো অনেক কিছু আছে, এগুলো শিখতে হবে না আমাদেরকে? হ্যাঁ, এই যে এখানে কেন সাইজ দেওয়া আছে, এগুলো কি করবে, এখানে রেজুলেশন কেন আছে, এখানে কালার মুড কেন আছে, এগুলো আমাদেরকে শিখতে হবে না? শিখতে হবে, বাট এর পরের স্টেপে, যাতে করে আমাদের কাছে জিনিসটা সহজ মনে হয়। তো তাহলে আমি কিছুই না শিখি আমি কি করলাম? ওকে দিলাম। এই যে একটা ডকুমেন্টস আসছে। আচ্ছা, এখন এই ডকুমেন্টসটার জন্য আমরা স্ক্রিন মোড ইউজ করি। এই ডকুমেন্টসের জন্য আমরা কি ইউজ করি? স্ক্রিন মোড ইউজ করি। তো স্ক্রিন মোডগুলো কীরকম? স্ক্রিন মোডটা হচ্ছে আমরা এফ প্রেস করে চেঞ্জ করি। হ্যাঁ, এফ প্রেস করলে চেঞ্জ হয়। টোটাল স্ক্রিন মোড হচ্ছে ভিউ থেকে স্ক্রিন মোড, টোটাল স্ক্রিন মোড হচ্ছে 4টা। কী আছে? স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ম্যাক্সিমাইজ স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড। কয়টা স্ক্রিন মোড আছে? 4টা। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ম্যাক্সিমাইজ, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার একটা, আর একটা ফুল স্ক্রিন মোড। এটা কী জিনিস? এই যে এফ প্রেস করলে কিবোর্ডের এফ, ওকে, এই যে এফ প্রেস করলে এটা কী হচ্ছে? এটা এখন যে স্ক্রিন মোডটা আছে এটা স্ট্যান্ডার্ড। একবার এফ প্রেস করবে, এটা চলে গেল কোথায় চলে গেল? তাহলে ম্যাক্সিমাইজে। তারপরে আরেকবার এফ প্রেস করলে কোথায় যাবে? ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। আরেকবার প্রেস করলে কোথায় যাবে? ফুল স্ক্রিন মোডে যাচ্ছে। আচ্ছা, এটা কেন ডিটেলস এটা আমি পরে বোঝাচ্ছি। আপাতত আমরা শুধু এতটুকু জেনে রাখি, এই আমরা যদি এফ প্রেস করে না করি তাহলে এই ভিউ থেকে স্ক্রিন মোড এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। ভিউ থেকে স্ক্রিন মোড এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ম্যাক্সিমাইজ, কোনটা কখন, এটা শুধু আপাতত ছোট্ট নোট করি। কীরকম? আমরা যখন একাধিক স্ক্রিন মোড, একাধিক ডকুমেন্টস নিয়ে কাজ করব, এতটুকু শুধু ছোট নোট করে রাখি। একাধিক ডকুমেন্টের জন্য স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড ইউজ করব, আর একটা সিঙ্গেল ডকুমেন্টে কাজ করার সময় আমরা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার ইউজ করব। একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় কোনটা? স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। আর যখন একটা সিঙ্গেল ডকুমেন্ট নিয়ে কাজ করব তখন আমরা কোনটা? ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। মনে থাকবে? আর স্ক্রিন মোড চেঞ্জ করা হয় কি দিয়ে? এফ প্রেস করে। তাহলে আমার এখানে কয়টা ডকুমেন্ট আছে? একটা। তাহলে আমি একাধিক ডকুমেন্ট ফাইল থেকে ওপেনে প্রেস করলাম, ওপেনে প্রেস করে দেখা যাচ্ছে এখান থেকে আরও 4টা
ছবি ওপেন করলাম, তাহলে কি একটা আছে না অনেকগুলো আছে? এখন ডকুমেন্ট কতগুলো? অনেকগুলো। এখন ডকুমেন্টস আছে আমার অনেকগুলো, ঠিক আছে, এরকম অনেকগুলো ডকুমেন্ট। আচ্ছা, কেন একাধিক ডকুমেন্ট ইউজ করতে হয়? কারণ যেমন এখানে একবার গেলাম, এখানে একবার যাচ্ছে, ওখানে একবার যাচ্ছে, এখানে একবার আসতেছে, এরকম যখন প্রয়োজন তখন আমার কোন স্ক্রিন মোড প্রয়োজন? তাহলে স্ট্যান্ডার্ড। কিন্তু যখন আমি দেখলাম যে না কোনোটারই দরকার নেই, শুধু এইটা দরকার, তখন আমি কোন স্ক্রিন মোডে চলে যাব? ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। কীভাবে? এটা সিলেক্ট করে দুইবার এফ প্রেস করলে। কেন দুইবার এফ প্রেস করলাম? কারণ একবার এফ প্রেস করে আমি ম্যাক্সিমাইজে গেছি, আরেকবার এফ প্রেস করে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে গেছি, ঠিক আছে? স্ট্যান্ডার্ড থাকা অবস্থায় কয়বারে প্রেস করলে ফুল স্ক্রিন মোড মেনু বারে যাওয়া যাবে? দুবার। এইটাতে থেকে আমি একবার প্রেস করলাম, এটা কোন জায়গায় আসছে? ম্যাক্সিমাইজ। আরেকবারে প্রেস করলে এটা কোথায় চলে আসছে? ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। আচ্ছা, এবার পরের স্টেপ লিখি। এটা ডকুমেন্টটাকে জুম ইন জুম আউট করতে হয়। লিখে রাখেন জুম ইন জুম আউট কীভাবে হয়। কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ইন জুম আউট, যে কোনো ডকুমেন্টকে জুম ইন জুম আউট করতে হলে আমাকে ইউজ করতে হবে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, অথবা অথবা অল্টার, অল্টার ধরে স্ক্রল ঘোরালেও হবে। অল্টার ধরে রেখে স্ক্রলটা, স্ক্রল কোনটা? হ্যাঁ, এই যে মাউসের মাঝখানের যে ইয়েটা সেটাকে বলা হয় হ্যাঁ স্ক্রল। তাহলে অল্টারটা ধরে এভাবে আমরা জুম ইন জুম আউট করতে পারি। আর কীভাবে জুম ইন জুম আউট করতে পারি? এই যে এখানে জুম টুল আছে, এই যে এখানে টুল বারে এখানে জুম আছে, এটা ধরে যতটুকু জুম করবে ততটুকু দেখাই দিয়ে ছেড়ে দিলে অতটুকু জায়গায় জুম হয়ে যাবে। কি বোঝা গেছে? একদমই বেসিক বিষয়গুলো কিন্তু বুঝাচ্ছি। হ্যাঁ, জুম ইন জুম আউট, তাহলে কোনটা ইউজ করব? কার কাছে কোনটা সহজ মনে হলো? হ্যাঁ, সবগুলোই সহজ, যেটা যখন প্রয়োজন। তো এই জুম টুলটা ইউজ করবো যে স্পেসিফিক জায়গায়, যেমন আমার এখানে একটা চোখ আছে ওইটাকেই বড় করে, তখন আমি এটাকে দিয়ে এভাবে দেখাই দিব, তাই না? যেমন এখানে হ্যাঁ, কই ব্যাগ আসলাম, এই যে কন্ট্রোল মাইনাস দিলাম, জুম আউট করলাম, এই যে এটার মাথাটা বড় করে দেখা দরকার আমার, তাহলে কি করতেছি? এই জুম টুল দিয়ে এখান থেকে ধরে এতটুকু দেখিয়ে দিচ্ছি, তাহলে এটা বড় হয়ে গেল, ঠিক না? আর ব্যাক আসতেছে কিভাবে? হ্যাঁ, কন্ট্রোল মাইনাস প্রেস করে এভাবে, তাই না? অথবা কীভাবে করা যায়? অল্টার ধরে স্ক্রলটাকে উল্টা দিকে ঘুরালে। কি বুঝে গেছে? একবারে আগের জায়গায় আসার জন্য আমাদেরকে ফিট স্ক্রিন, এই যে ভিউ থেকে এটাকে বলা হচ্ছে ফিট অন স্ক্রিন, কন্ট্রোল জিরো। যে এরকম অনেক বড় করছি, এরকম অনেক বড় করছি, অল্টার ধরে এরকম বড়, কারণ আমি ফিট স্ক্রিন করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল জিরো প্রেস করতে হবে, তাহলে এটা ফিট স্ক্রিনে চলে আসবে, ঠিক আছে? কন্ট্রোল কন্ট্রোল জিরো, ঠিক আছে? কন্ট্রোল জিরো প্রেস করার সাথে সাথে সেটা স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। ওকে, তো তাহলে এভাবে আমরা কি জুম ইন জুম আউট, এটা তো অভ্যস্ত হতে হবে। কিন্তু কাজের জন্য আমি এখন কি চেষ্টা করতেছি, এখনও কিছু শেখাচ্ছি না, এগুলো একদমই বেসিক বিষয় শেখাচ্ছি, যেটা ইউজ করার জন্য কমফোর্টেবল হবে। কারণ আমাকে প্রথমে স্টুডেন্ট ইউজ করতে হবে যে সফটওয়্যারটা যাতে সে খুব স্মুথলি ইউজ করতে পারে, ধরতে পারে, নাড়াচাড়া করতে পারে। যদি সেটা না পারে তাহলে তো সে ইউজ করতে মানে পরে ভারী জিনিসগুলো শেখালে সেটা ধরতেই পারবে না, তাই না? তো ফটোশপ ইউজ করতে গেলে জুম ইন জুম আউট একটা বড় ফ্যাক্ট, স্ক্রিন মোড চেঞ্জ করাটা একটা বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। তাহলে সেগুলো তো অভ্যস্ত হতে হবে। আমি যেন কখনোই না দেখি যে একটা ডকুমেন্ট নিয়ে যখন আমি কাজ করছি তখন স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার ছাড়া কাজ করা হচ্ছে। সবসময় মাথায় রাখতে হবে, যখনই একটা ডকুমেন্টে কাজ করবো তখনই দুবার এফ প্রেস করে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে চলে আসবো। আর কখনোই কোনো কাজকে মানে খুব ছোট করে, যেমন আমি একটা মানুষের সেই মানুষের মাথাটা কেটে নিব, আমি যদি এরকম ছোট জুম করে এটা কাটতে যাই তাহলে কি এটা পারফেক্ট হবে? হবে না। তাতে সেক্ষেত্রে কী দরকার, আমার এরকম মাথাটা এরকম বড় করে জুম করে তারপরে যদি কাটে তাহলে এটা স্পষ্ট বোঝা যায়, তাহলে অবশ্যই আমার জুম করা প্রয়োজন। হ্যাঁ, আবার যখন আমি এখন পুরোটাকে নিয়ে তখন কি জুমটা কমাতে হবে না? তাহলে এটা জুম আউট বলা হয়, জুম ইন জুম আউট পাওয়া যাবে। আচ্ছা, আর কি দরকার? প্যান, প্যান করা বলা হয়, পিএন, প্যান। প্যান মানে কি? মুভ করা। সেটা কিভাবে হয়? এই যে হ্যান্ড টুল, এই যে হ্যান্ড টুলটা আছে না, হ্যান্ড টুল ধরে এই যেভাবে প্যান করা, ঠিক আছে? কারণ ছবির এই পাশে ও পাশে তো যেতে হবে নাকি, এটাকে কি করা বলা আছে? প্যান করা। মনে থাকবে, এই প্যান করাটা আমরা করতে পারি স্পেস ধরে, যে কোনো টুলে থাকা অবস্থায় লিখে প্যান করতে পারি, যে কোনো লিখে রাখেন নোটটা, প্যান করতে পারি যে কোনো টুলে, যে কোনো টুলে থাকা অবস্থায় স্পেস ধরে
স্পেস ধরে ডকুমেন্টকে প্যান করা যায়। এই যে দেখেন প্যান ধরলে, প্যান স্পেস ধরলে কোন টুল চলে আসতেছে? হ্যান্ড টুল। স্পেসটা প্রেস করলে হ্যান্ড টুল চলে আসে, তার মানে এই ধরে এই যেভাবে মুভ করানো যায়। পারা যাবে? হ্যাঁ, দেখেন একদম সব পাশেই মুভ করানো যাচ্ছে। ঠিক আছে, প্যান করা বোঝা গেছে তো না? প্যান করা স্পেস ধরে হয়, আর কিভাবে হয়? আর কিভাবে হয়? হ্যান্ড টুল সিলেক্ট করে। এখন আমি হ্যান্ড টুলটা না সিলেক্ট করে স্পেসটা কেন ইউজ করছি? সুবিধাটা কি? বারবার টুল চেঞ্জ করতে হচ্ছে না আমার। কি হচ্ছে, যেমন আমি আসি মনে কর ব্রাশ দিয়ে পেইন্ট করছি, তো ব্রাশ দিয়ে পেইন্ট করছি, এখন দেখা যাচ্ছে যে এখানে পেইন্ট করলাম, এখন এদিকে যে পেইন্ট করতে হবে, তাহলে আমি যদি টুল চেঞ্জ করি আবারও ব্রাশ সিলেক্ট করে ঝামেলা। সেক্ষেত্রে কী করলাম, আমার ব্রাশে আসি, কিন্তু এখান থেকে স্পেস দিলে হ্যান্ড টুল আসলো, এদিকে সরাই নিলাম, আবার ব্রাশটা পেয়ে গেলাম হ্যাঁ স্পেস ছেড়ে দিলে। কি সুবিধা না? তাহলে সেই সুবিধাটা বুঝে কাজ করাটা ভালো। আচ্ছা, গেল। এরপরের স্টেপে আমাদের জানতে হবে প্যান করা ক্লিয়ার, জুম করা ক্লিয়ার, রাইট? আচ্ছা, এরপরের স্টেপ এবার আমরা শিখব। এরপরের স্টেপ এবার আমরা শিখছি, সেটা হচ্ছে আমরা ফটোশপে কালার চেঞ্জ করব। কালার নেই কীভাবে? কালার হচ্ছে দুইটা, ফটোশপে লিখে রাখি দুইটা কালার। এই যে উপরের যে কালারটা, এটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। উপরের কালারটাকে কি বলা হচ্ছে? ফরগ্রাউন্ড কালার। আর নিচের কালারটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে উপরে যে কালারটা দেখছি আমরা উপরে, সেটাকে বলা হচ্ছে কি? ফরগ্রাউন্ড কালার। আর নিচে যে কালারটা, সেটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন এই ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেকের মানে ইয়ে হবে, কনফিউশন তৈরি হবে যে ফরগ্রাউন্ড কালার বলতে আমরা কি বুঝতেছি? উপরে যেটা থাকে, আর ব্যাকগ্রাউন্ড কালার নিচে। তার মানে কি ফরগ্রাউন্ড কালারটা সবসময় উপরে দিব আর ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে দিব? ঠিক আছে, এরকম কিছু না। আফটার অল এখানে তাহলে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দুটো নাম দিছে কেন? আসলে ঘটনাটা এরকম, সিম্পলি সবাই দেখেন। বিষয়টা হচ্ছে সে আমি একটা ক্যানভাসে আঁকবো, সে আমার এটা হচ্ছে আমার ক্যানভাস, আমি মানে রং দিয়ে এখানে একটা ছবি আঁকবো। তাহলে আমরা করি কি, কীভাবে করি? আমাদের কি কয়েকটা মানে কালার তৈরি করার জন্য কয়েকটা পাত্র আমার কাছে থাকবে, তাই তো? যেমন আমার কাছে দুটো পাত্র আছে, হ্যাঁ, অর্থাৎ দুইটা, হ্যাঁ, বাটি আছে বা এরকম ইয়ে রাখা আছে, যেগুলোর মধ্যে আমি রংটা কী করব? তৈরি করব। তাহলে দুইটার মধ্যে রং তৈরি করব আর কি করব? ওখানে লাগাবো। যখন যে রংটা প্রয়োজন তখন সেই রংটা তৈরি করব আর ওখানে লাগাবো। তাহলে কি ওখানে কি স্পেসিফিক করা আছে যে ওই বাটির রংটা ওখানে দিতে হবে? এরকম কিছু আছে না। আমার যেটা যখন প্রয়োজন যেখানে সেখানে। তার মানে ফটোশপেও কিন্তু সেম অবস্থা। এখানে দুইটা জায়গা রাখা হয়েছে কালার রাখার জন্য বা কালার চুজ করার জন্য, কিন্তু অ্যাপ্লাই করতে পারবো যে কালারটা যেখানে ইচ্ছে অ্যাপ্লাই করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? তার মানে কালার কোনো সমস্যা না, আমার যেই কালারটা যখন প্রয়োজন। কিন্তু আমরা দেখতেছি একটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড আর একটার নাম ব্যাকগ্রাউন্ড। কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? যে আমি কালারটা যে কোনোটা, এটা এরকম কোনো নির্দিষ্ট কিছু নেই যে ফরগ্রাউন্ডটা উপরেই দিতে হবে বা ব্যাকগ্রাউন্ডটা নিচে দিতে হবে, এরকম কোনো স্পেসিফিকেশনস নেই। আমি যে কোনো কালার যে কোনো জায়গায় অ্যাসাইন করতে পারি। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে ফরগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করতে হয়। যেমন এখানে কালারটা, ফরগ্রাউন্ড কালারটা কী কালার দেখা, কী কালার মনে হচ্ছে? ফরগ্রাউন্ডটা কী কালার আছে? সবুজ। তাহলে এটা চেঞ্জ করে যদি আমি লাল করি, কীভাবে করব? এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে কালার অপশন আসবে। এখানে লাল কালার কীভাবে চুজ করব? কি মনে হচ্ছে এখানে কি কালার আছে না? সব কালারই তো আছে। এখানে কালারটা, লাল কালারটা কীভাবে চয়েস করব? প্রথমে আমি যেটা করব, এখানে আগে লাল কালারে চলে আসব। এখানে আগে এই যে এই জায়গাটাতে লাল কালার এখানে চয়েস করছি, কিন্তু এখানে কি লাল হয়েছে? লাল হয়নি। কেন হয়নি? কারণ লালটা এই যে ডার্কের জায়গা আছে, লালটা যদি একদম তাহলে এই জায়গায় নিয়ে যেতে হবে। এখন কি লাল আছে? তার মানে আমাকে কি এখানেও কাজ করতে হবে, এখানেও দেখাই দিতে হবে কিন্তু। কি ঠিক আছে? তারপরে ওকে দিতে, তাহলে কি এটা লাল হয়েছে? হয়েছে। এবার আমি সবুজ করব। তো আমি সবুজটা কোথায় করব? ব্যাকগ্রাউন্ডে। কীভাবে করব সবুজটা? কি করব? পিছনে কি করব? এই যে সাদা কালারটা সবুজ বানাবো, কি করব? এখানে একটা ক্লিক, সাদাতে একটা ক্লিক করব, ডায়লগ বক্স আসছে। এবার সাদাটা কীভাবে, সবুজটা কীভাবে বানাবো?
প্রথমে সবুজ সিলেক্ট করব, তাই না? সবুজ সিলেক্ট করলে কি এখানে সবুজ হয়েছে? কিভাবে? এবার এখান থেকে সবুজটা কোন সবুজ নেবে, এরকম সবুজ না এরকম সবুজ? যেই সবুজটা আমি চাই সেরকম সিলেক্ট করে দেন ওকে দিব, তাহলে সবুজ হয়েছে। তার মানে কি আমরা কালার মানে চয়েস করতে পারবো তো? হ্যাঁ, ওকে। এবার কালার চয়েস শেষ। এবার আসবো আমরা কোথায়? কালার অ্যাপ্লাই। কালার অ্যাপ্লাই এবার লিখে নেই। ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য শর্টকাট কি হচ্ছে? অল্টার ডিলিট। ফরগ্রাউন্ড কালার অল্টার ডিলিট। অল্টার কিবোর্ডে অল্টার প্রেস করে ধরে রেখে কিবোর্ডে ডিলিট প্রেস করতে হবে, তাহলে কি হবে? অল্টার ডিলিট। ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কি প্রেস করতে হবে? অল্টার ডিলিট। ফরগ্রাউন্ড কালার কি হচ্ছে? সরি, ALT, হ্যাঁ, প্লাস ডিলিট। ও, তাই না? ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য অল্টার ডিলিট, আর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল ডিলিট। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য এটা হবে CTR, কন্ট্রোল প্লাস ডিলিট। ওকে, তাহলে আমরা এখানে যাচ্ছি কোথায়? এখানে যাচ্ছি, যেমন আমি অল্টার ডিলিট প্রেস করব, তাহলে কোন কালারটা অ্যাপ্লাই হবে? লাল না সবুজ? অল্টার ডিলিট প্রেস করবো, আপনি বলেন। একদম সবাই চুপ। অল্টার ডিলিট প্রেস করবো, বলেন তো লালটা অ্যাপ্লাই হবে এখানে না সবুজটা অ্যাপ্লাই হবে? লালটা। কেন? উপরে, তার মানে আপনি বলছেন লালটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, সেই জন্য অল্টার ডিলিটে লালটা অ্যাপ্লাই হবে, রাইট? আমরা দেখি তাহলে অল্টার ডিলিট প্রেস করছি, হ্যাঁ তাই হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি সবুজটা অ্যাপ্লাই করার জন্য কোনটা প্রেস করব? সবুজ। কি প্রেস করব? কন্ট্রোল ডিলিট। কেন কন্ট্রোল ডিলিট প্রেস করব? কারণ ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আমাকে কন্ট্রোল ডিলিট প্রেস করতে হয়, তাহলে সবুজ অ্যাপ্লাই হয়েছে। তার মানে আমরা যেটা দেখছি, অল্টার ডিলিটে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়, কন্ট্রোল ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালার। মাথায় থাকবে তো সবারই নাকি? আচ্ছা, এছাড়া আর কীভাবে শর্টকাট কি যদি আমি না পারি ইউজ করতে, তাহলে কীভাবে অ্যাপ্লাই করব সেটাও আমরা জেনে নিই। যে যদি আমি শর্টকাট কি না করি, তাহলে আমরা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে এডিট মেনু, এখান থেকে ফিল, এডিট মেনু থেকে ফিল অপশন, এখান থেকে আমরা দিতে পারি যে কোন কালার অ্যাপ্লাই করব, ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নাকি অন্য কোনো কালার। ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ছাড়াও যদি অন্য কোনো কালার, তাহলে কালার প্রেস করব, করলে এখান থেকে একটা কালার চুজ করব, দেন আমি ওকে দিব, তারপর এখানে ওকে প্রেস করব, সেই কালারটাই অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তাহলে কিভাবে করা যায়? এডিট মেনু থেকে ফিল, তাহলে আমরা লিখে রাখতে পারি যে এভাবে কন্ট্রোল ডিলিট বা অল্টার ডিলিট না করেও আমরা যদি কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেটা কোথা থেকে, অপশন কোথা থেকে আছে? এডিট মেনু, ফিল, তারপরে এখান থেকে আমরা সেই কালারটা অ্যাপ্লাই করতে পারি। হয়েছে? লেখা হয়েছে? তা কালার অ্যাপ্লাই সম্ভব? কালার অ্যাপ্লাই করা সম্ভব। আচ্ছা ফাইন, এখন আমরা কোথায় আসবো? ঠিক আছে, কালার অ্যাপ্লাই করা হয়ে গেল, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চিনলাম। আচ্ছা, এবার আসি। এবার এবার যেটা করব সেটা হচ্ছে আনডু রিডু। আনডু রিডু বুঝি আমরা? আনডু করা, রিডু করা মানে কি? অর্থাৎ একটা কাজ করার পরে ভুল হয়েছে, ব্যাক করব, সেটা আমাকে জানতে হবে যে কিভাবে আনডু রিডু করতে হয়, কারণ শুরুতে এগুলো বুঝে নিতে হচ্ছে। কীরকম? যেমন সি, আমি আনডুটা কীভাবে, যেমন এখানে এক একটা কমান্ড মাউসে দেওয়া এক একটা হচ্ছে হিস্টোরি তৈরি হয়। যেমন এখানে একটা ব্রাশ দিয়ে, এই যে ব্রাশ দিয়ে এখানে একটা লাইন টানলাম, তার মানে কি এটা একটা স্টেপ হলো, তারপর আরেকটা লাইন টান, এটা আরেকটা স্টেপ। এটা আমরা হিস্টোরি দেখলে বুঝতে পারবো যে দেখেন কীভাবে হচ্ছে। উইন্ডো থেকে হিস্টোরি প্যালেটে যাই, এটা হচ্ছে আমাদের হিস্টোরি প্যালেট, অর্থাৎ ফটোশপ হিস্টোরিটা মেমোরাইজ করে। দেখেন আমি যখন এখানে একটা লাইন টানলাম, তখন এটা কিন্তু একটা হিস্টোরি তৈরি করলো।
আর একটা লাইন টানলাম, এটা আরেকটা হিস্টোরি। তার মানে কি এখানে কি একটা না অনেকগুলো হিস্টোরি? এখানে এটা একটা, এটা একটা, তার মানে একটা লাইন টেনে মাউসটা ছেড়ে দিলে একটা করে হিস্টোরি সে ক্রিয়েট করছে। হ্যাঁ, তা এরকম হয়তো অনেকগুলো ক্রিয়েট করলাম, ভালো কথা, এরকম, তাই না? তাহলে এগুলো সব, এখন আমি বলছি যে এই পর্যন্ত আমাকে ব্যাক করতে হবে, এগুলো ভুল হয়েছে, এই কয়েকটা বেশি হয়ে গেছে, কি করব আমি? তাহলে আমাকে ব্যাক করতে হবে। তাহলে ব্যাক করার জন্য আমাকে কি করতে হবে? আনডু রিডিউ বুঝতে হয়। ওই যে ওয়ার্ড এক্সেল আমরা করছি না, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করা যায়, কন্ট্রোল জেড। তো এখানে কন্ট্রোল জেড অপশন না, এখানে কন্ট্রোল জেড দিয়ে এক স্টেপ ব্যাক করা যাবে। কীরকম? এই যে দেখ, কন্ট্রোল জেড দিছি, লাস্ট কমান্ডটা চলে গেছে, আবার কন্ট্রোল জেড দিব, ওইটা আবার ফিরে আসবে। তার মানে এক স্টেপ ব্যাক করে আবার ওইটাই ফিরে আসে, কি দিয়ে? কন্ট্রোল জেড দিয়ে। তাহলে আমরা কি করব, কি করা উচিত? এক স্টেপ কন্ট্রোল জেড দিয়ে আনডু রিডিউ হয়, আনডু হবে একবার, রিডিউ আবার চলে আসবে, সেটাই ব্যাক করবে। তাহলে আমার কি একবার দরকার না একাধিকবার দরকার? একাধিকবার। তাহলে সেটাকে কি বলা হয়? লিখে নেন, স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড। স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ডে কি করতে হচ্ছে আমাকে? CTRL প্লাস কি আলটি, আলটার প্লাস জেড, ঠিক আছে? তার মানে এটাতে কি পিছনের দিকে নেবে না সামনের দিকে নিয়ে যাবে? হ্যাঁ, এটা কন্ট্রোলটার জেড, আর এটা হচ্ছে কি কন্ট্রোল শিফট জেড, স্টেপ ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে কি? ফরওয়ার্ডের প্রয়োজনীয়তা কখন হবে আমাদের? কখন হবে ফরওয়ার্ডের প্রয়োজন? রাইট, যে আমি পিছনে যাচ্ছি, যেমন এখন ফটোশপে আসি, এখানে আমার কি দরকার দেখেন, এখানে যেটা আমি কন্ট্রোল জেড দিলে একটা যাচ্ছে একটা চলে যাবে, কিন্তু আমার বেশি স্টেপ পিছানো, কত পর্যন্ত পিছাবো? এই জায়গা পর্যন্ত, এটা দরকার নেই আমার। তাহলে কি করবো আমি? কন্ট্রোল অল্টার জেড না কন্ট্রোল শিফট জেড? অল্টার জেড, বুঝা গেছে? তাহলে কন্ট্রোল অল্টার জেড প্রেস করছি, দেখেন তো পিছাচ্ছি, আমি পিছাচ্ছি, তো এখন কি হয়েছে? বেশি পিছিয়ে ফেলছি। এখন আমি কি করব? কন্ট্রোল শিফট জেড, ফরওয়ার্ড হব। তাহলে কয়টা স্টেপ ফরওয়ার্ড হবে? এই যে এরকম। তার মানে বুঝা গেছে? এটা ইম্পর্টেন্ট তো নাকি কাজ করার ক্ষেত্রে? কারণ আমরা ভুল করবই, এটাই স্বাভাবিক। আর ভুল করে যদি ব্যাক না করতে পারি, হ্যাঁ, তাহলে তো বিপদ, ঠিক আছে? তাহলে সেটা কে হেল্প করছে? বুঝা গেছে? স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড। তাহলে আমরা আনডু রিডিউ এবং স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড শিখে ফেললাম। আর সেটা শর্টকাট কি না করলে কোথা থেকে পাচ্ছি আমরা? শর্টকাট কি না ইউজ করলে কোথা থেকে পাচ্ছি? এডিট মেনু থেকে। কি মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে। এরপরের স্টেপ, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কালার তো অ্যাপ্লাই করা শিখছি, তাই না? কালার অ্যাপ্লাই করা শিখছি, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যখন আমরা কালার অ্যাপ্লাই করতেছি পুরো জায়গাটার মধ্যে কালারটা অ্যাপ্লাই হচ্ছে, হচ্ছে তো, তাই না? আমি অল্টার ডিলিট দিলে পুরোটা এপাশে লাল হয়ে যাচ্ছে, আবার কন্ট্রোল ডিলিট দিয়ে পুরোটা সবুজ হচ্ছে। কিন্তু এভাবে কি কাজ করা সম্ভব? সম্ভব না। আমি কি চাবো? আমি চাবো যে অল্প একটু জায়গার মধ্যে লাল হোক, যেমন দুই পাশে সবুজ, মাঝখান দিয়ে এতটুকু জায়গার মধ্যে কি, মাঝখান দিয়ে এতটুকু জায়গার মধ্যে কি হবে? লাল হবে। সেটা কি সম্ভব? কিভাবে সম্ভব? হ্যাঁ, কিভাবে? সে আমি এখানে যখন কথা বলছি তখন সবার কাছে বলছি, বাট আমি যখন একজনকে জিজ্ঞেস করব তখন আমার কি করা উচিত? কি করব আমি? আমার কথা কি বুঝে গেছে? এখন তো সবাইকে বলছি, সবাই অ্যান্সার, কিন্তু যখন আমি এখানে নির্দিষ্টকরণ করব তখন কি করব? তাকে সিলেক্ট করব, কি ঠিক না? যে হ্যাঁ তুমি বলো, বা অমুক নাম বলে বলবো নাকি? তার মানে তাকে সিলেকশন করা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানেও কি বিষয়টা সিমিলার? এখানেও বিষয়টা সিমিলার, যে নর্মালি আমি যখন কমান্ড অ্যাপ্লাই করছি তখন গতানুগতিকভাবে পুরোটার মধ্যে কমান্ডটা অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু আমি যদি স্পেসিফিক জায়গার মধ্যে কমান্ড দিতে চাই তাহলে সেক্ষেত্রে সেই স্পেসিফিক জায়গাটা আমি মনে মনে বললে হবে না, কম্পিউটারকে বুঝতে হবে যে কোন স্পেসিফিকেশনের মধ্যে অ্যাপ্লাই করতে হচ্ছে কমান্ড। তখন সেই স্পেসিফিকেশনটা করার জন্য আমাকে হেল্প করবে কে? সিলেকশন টুল। আর এই ফটোশপ শিখতে হলে ফটোশপের আমি যেটা বলি, প্রথম যদি কেউ শিখে
প্রথম 2 ক্লাসে খুব ভালো করে শিখে ফেলে, আর না হলে দেখা যায় যে শেষ ক্লাস পর্যন্ত তাকে ওয়েট করতে হয়। কীরকম আমরা বলি ফটোশপ শেখার জন্য সিলেকশন এবং লেয়ার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আমি যেটা পার্সোনালি মনে করি আমার লাস্ট 7-8 বছরের ট্রেনিং এক্সপিরিয়েন্স আমার যেটা বলে সেটা হচ্ছে যে শুধুমাত্র ফটোশপের সিলেকশন এবং লেয়ার যদি কেউ বুঝে ফেলে তাহলে সে ফটোশপের প্রায় 80% শিখে ফেলছে। সিলেকশন এবং লেয়ার যদি কেউ বুঝে ফেলে তাহলে তার ফটোশপের 80% শেখা শেষ, আর বাকিগুলো দেখালেই সে পারবে। তার মানে কি এখানে কনসেন্ট্রেট করতে হবে তো নাকি? না বুঝে কথা বলার কোনো প্রয়োজন নেই। এটা যতক্ষণ না বুঝবো ততক্ষণ চেষ্টা করবো এটা বুঝার, যতক্ষণ না বুঝবো ততক্ষণ বুঝার চেষ্টা করব, বাট অবশ্যই সিলেকশন এবং লেয়ার আমার ক্লিয়ার হতে হবে। তাহলে এবার আমরা বুঝি যে সিলেকশন কি বিষয়। সিলেকশন হচ্ছে এখানে আমরা সিলেকশন টুল পাই এই যে উপরের। এবার টুলবার্সগুলো নিয়ে কথা বলি। এখানে যে টুলবার্সগুলো ভাগ করা, যে এটা একটা পার্ট, তারপর একটা লাইন টানা আছে না, তারপর আবার এটা একটা পার্ট, এরপর একটা লাইন টানা আছে, এটা একটা পার্ট, তারপর একটা লাইন টানা আছে, এরকম কেন ভাগ করা হয়েছে? ভাগ করার কারণটা হচ্ছে প্রথম যে পার্টটা এটাকে সিলেকশন পার্ট বলা হয়। প্রথমে যে উপরে যে টুলসগুলো আছে এগুলোকে আমরা ইউজ করি কিসের কারণে? সিলেকশনের কারণে, সিলেকশন তৈরি করার প্রয়োজনে। আচ্ছা, পরের যে পার্টটা সেটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট করার জন্য, তো রিটাচ এবং ইমেজের বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট তৈরি করার জন্য আমরা কি করছি, এই পার্টটা, সেকেন্ড পার্টটা, ঠিক আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট এবং ইমেজ রিটাচ করার যে পার্টটা সেটা হচ্ছে এটা। তারপরে হচ্ছে এটা, এই পরের পার্টটা হচ্ছে অবজেক্ট তৈরি করার জন্য। এরপরের পার্টটা হচ্ছে কি, অবজেক্ট তৈরি করার জন্য। হ্যাঁ, আর লাস্ট পার্টটা হচ্ছে কালার, এবং এটা হচ্ছে আপনার তোমার কি বলে, এটাকে ফাংশনাল বলা হয়। এটা হচ্ছে ওই যে যেমন জুম করা, পেন করা, নোট করা, হ্যাঁ, তারপরে কালার চুজ করা, ইনফো টাইপের আর কি, এটাকে বলা হচ্ছে ইনফো টাইপ। তো এইখানে এই যে প্রথম পার্টটা এটা হচ্ছে সিলেকশন পার্ট। তাহলে এই সিলেকশন পার্ট আমাকে কি হেল্প করছে সেটা দেখি। এই সিলেকশন পার্টে আমরা এই যে এখানে সবার উপরে একটা অ্যারো আছে, এখানে প্রেস করে টুলবারটা এরকম লম্বা দেখতে পারি আমরা, আবার এখানে আরেকবার প্রেস করলে এটা এরকমও দেখতে পাবো। সো যে যেভাবে কমফোর্টেবল ফিল করে সেভাবে এটাকে রাখতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমি যেটা চাচ্ছিলাম যে অল্প একটু জায়গার মধ্যে কালার অ্যাপ্লাই করতে, তাহলে সেক্ষেত্রে আমাকে কে হেল্প করবে? সিলেকশন। এই যে এখানে যেই সিলেকশনগুলো নিচে অ্যারো দেখতেছি সেগুলোর উপরে একাধিক টুল, কীভাবে বুঝবো? রাইট ক্লিক করলে, যে টুলবারগুলোর উপরে রাইট ক্লিক করলে আমরা দেখতে পাবো যেগুলোতে একাধিক টুলস আছে। যেমন এখানে রাইট ক্লিক করছি, এখানে কি আসতেছে? আসে না। তার মানে এখানে কয়টা টুল আছে? একটা। এখানে রাইট ক্লিক করছি, এখানে অনেকগুলো। এখানে রাইট ক্লিক করছি, এখানে অনেকগুলো। এখানে রাইট ক্লিক করছি, একটা। ঠিক আছে, তো তাহলে আমরা দেখছি যে এখানে অসংখ্য টুল আছে, এগুলো সবগুলো আমাদেরকে জানতে হবে। প্রথম যে টুলটা এটার নাম হচ্ছে মুভ টুল। প্রথম যে টুলটা এটার নাম হচ্ছে মুভ টুল, আর এটা শর্টকাট কি হচ্ছে? ভি। এটা শর্টকাট কি ভি। যে কোনো সময় যে কোনো টুলে থাকা অবস্থায় আমি ভি প্রেস করলে কোন টুলে চলে যাব? তাহলে মুভ টুলে। আর মুভ টুলের কাজ হচ্ছে যে কোনো কিছু সিলেক্ট করে মুভ করানো। ঠিক আছে, তো তার আগে আমরা যেটা দেখেই সেটা হচ্ছে এরকম দেখেন যে আমি কতটুকু জায়গার মধ্যে, এখানে দেখেন অনেকগুলো সিলেকশন আছে, প্রেস করলাম, এই যে রেক্ট্যাঙ্গেল সিলেকশনটা কেমন হবে বলেন তো? কেমন হবে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন? 4 কোণা। স্কোয়ার না, স্কোয়ার নাও হতে পারে, বাট 4 কোণা হবে। হ্যাঁ, এটা স্কোয়ার হবে শিফট প্রেস করে ধরলে। আচ্ছা, এরপর এটা হচ্ছে ইলিপসটা কেমন হবে? গোল। সিঙ্গেল রো, এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন, চিকন একটা লাইন হবে। হ্যাঁ, এটা সিঙ্গেল কলাম। লেসো টুল, পলিগন লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, এগুলো কি করে? এগুলো সিলেকশন করতে হেল্প করে। কোনটা কীরকম আমরা একটু দেখে নিই। রেক্ট্যাঙ্গুলারটা হচ্ছে এই যে এরকম, দেখেন এরকমও হতে পারে, এরকম শিফট ধরে করলে এরকম 4 কোণা হতে পারে। কেমন বলি আবার, এই যে এরকমও তৈরি করা যেতে পারে, এরকমও তৈরি করা যেতে পারে, আবার এরকম শিফট ধরে তৈরি করলে এরকম স্কোয়ারে তৈরি করা যেতে পারে। বুঝে গেছে? তাহলে এগুলোকে কি, এটা কোন টুল? রেক্ট্যাঙ্গুলার সিলেকশন। ওকে, আচ্ছা। সেকেন্ড, এটা হচ্ছে ইলিপ্টিক্যাল কি? গোল। এই যে এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে। হ্যাঁ স্যার, এখান থেকে নেই। ইলিপ্টিক্যাল এরকম হতে পারে, এরকম হতে পারে, আবার শিপ ধরে করলে কি হবে? এরকম গোলও হতে পারে। বুঝা গেছে? এরকম গোলও হতে পারে। ওকে, কি দিয়ে করছি এটা? শিপ ধরে। আচ্ছা, তাহলে মানে আমরা গোল কেমন করে করব বুঝা গেছে তো নাকি? কি দিয়ে? ইলিপ্টিক্যাল দিয়ে। আচ্ছা, তার নিচে কি আছে? এরকম সিঙ্গেল
রো, এরকম চিকন লাইন হবে। হ্যাঁ, এগুলো তো এগুলো করে লাভটা কি আমার? এই সিলেকশনগুলো করে লাভ কি? কি প্রয়োজন পিছনে? কি প্রয়োজন? এই যে সিলেকশনগুলো করছি এটার প্রয়োজনীয়তা কোথায় আমার? রাইট, ভেরি গুড। সেটা হচ্ছে এরকম, যেমন এর পরের টুলটা কি, এখানে রাইট ক্লিক করি, এই যে এটা লেসো টুল। লেসো টুল কি কলমের মতো, আমি যেভাবে এরকম ড্রয়িং করব সেরকমভাবে কি হবে, সিলেকশনটা তৈরি হবে। কি বুঝা গেছে? কেমন কলমের মতো, যেইভাবে আমি এরকমভাবে যেভাবে আমি কলমের মতো পেইন্ট করছি ঠিক সেভাবে সে সিলেকশন হচ্ছে। পারা যাবে? হ্যাঁ হ্যাঁ, পারা যাবে। তারপরটার নাম কি? এখানে আছে পলিগন। এ কি হচ্ছে, এরকম 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 যেভাবে আমার প্রয়োজন সেরকমভাবে এটাতে যে মিলাই দিব সেরকম মিলে যাবে। ওকে, আচ্ছা, এগুলো কেন করছি আমরা? এই জন্য করছি যে আমি যেভাবে চাই সেভাবে আমি কালারটা অ্যাপ্লাই করতে পারবো। কেমন? আমি বলছি যে এই দুইটার মাঝখানে এতটুকু জায়গার মধ্যে কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখন যদি আমি লাল কালার এখানে অ্যাপ্লাই করতে চাই, বলেন তো কি প্রেস করব? লাল কালার অ্যাপ্লাই করার জন্য কি প্রেস করব? আপনি বলেন। খাতা দেখতে হবে কেন? হ্যাঁ, কি প্রেস করতে হবে? লাল কালার এখানে চাচ্ছি, এত সময় লাগে কেন? হ্যাঁ, অনেক কম সময়, এটা তো একদম মানে আমরা বুঝে ফেলছি। উপরে একটা ফরগ্রাউন্ড কালার, তার মানে অল্টার ডিলিট, নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে কন্ট্রোল ডিলিট। এটা মুখস্থ করে ফেলতে হবে, তাই না? তাহলে আমি কি প্রেস করবো? এখানে লাল কালার চাচ্ছি, কি প্রেস করবো? অল্টার ডিলিট, রাইট? কিবোর্ডে অল্টার ধরে ডিলিট প্রেস করলাম, তার মানে কি ওই জায়গাটার মধ্যে সিলেকশনটা আসছে না? আচ্ছা, এবার সিলেকশনটাকে ডিসিলেক্ট করে লিখে রাখেন যে কিভাবে একটা সিলেকশনকে ডিসিলেক্ট করা যায়। ডিসিলেক্ট বলতে আমরা কি বুঝি? সিলেকশনটা আর চাচ্ছি না, সিলেকশনটাকে অফ করে ফেলা। এই যে সিলেকশনটা আছে বলে যে এরকম এই যে চতুর্দিকে এরকম মানে ব্লিঙ্ক করছে, তাই না? এই সিলেকশনটা চাচ্ছি না, তাহলে কিভাবে সিলেকশনটা ডিসিলেক্ট করব? কন্ট্রোল ডি, সিলেকশন ডি সিলেক্ট, এই যে হ্যাঁ, ডিসিলেক্ট। ওকে, ডিসিলেক্টের জন্য আমরা ইউজ করছি CTRL প্লাস ডি। ডিসিলেক্টের জন্য কি প্রেস করছি? কন্ট্রোল ডি। ওকে, অথবা অথবা কি, তাহলে মানে এটা যদি কন্ট্রোল ডি দিয়ে এটা চলে যাবে, কিন্তু এই যে কন্ট্রোল ডি প্রেস করব, ডিলিট না, আবার কন্ট্রোল ডি। ওকে, আর এই কন্ট্রোল ডি দিলে চলে যাচ্ছে। আবার যদি চাই তাহলে কি প্রেস করব? কন্ট্রোল জেড প্রেস করছে। আচ্ছা, আর এছাড়াও সিলেক্ট মেনু থেকে ডিসিলেক্ট, সিলেক্ট মেনু থেকেও আমরা করতে পারি ডিসিলেক্ট। তাহলে সিলেকশন ডিসিলেক্ট ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, আচ্ছা, এবার আমরা সিলেকশন ডিসিলেক্ট করলাম। এবার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি হয়তো এর উপরে আর একটু কালার চাচ্ছি, এর মাঝখানে একটা কালার চাচ্ছি সাদা। কি করব বলেন তো? ঠিক এখানে এরকম গোল করে একটা সাদা চাচ্ছি, কি করব? কোন টুল নিব? ইলিপ্টিক্যাল। এই যে এখানে রাইট ক্লিক করলাম, এই যে ইলিপস নিব নাকি? ইলিপস নিয়ে কি করব? এখানে একটা শিফট ধরে এরকম একটা সার্কেল তৈরি করব। আর এটা যদি একটু সাইডে হয়ে গেছে, যেমন একটু সাইডে আমি চাচ্ছি একটু, তাহলে কি করব? মাউস মাউস শিফট কোনোটাই ছাড়িনি, না ছেড়ে স্পেস ধরবো, স্পেস ধরবো, মাউস শিফট কোনোটা ছাড়িনি, মাউস ধরে স্পেস ধরে এবার মাউসটাকে মুভ করছি, তার মানে এইভাবে এটাকে সরানো যায়। পারা যাবে? ঠিক আছে, এখানে সাদা কালার দিব, কি করা উচিত কে বলবে? এই তুমি বলো। এই যে এটার মধ্যে সাদা কালার দেবো, কি করবো আমি এখন? ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করলে সমস্যা আছে? যেখানেই করি এক জায়গায় সাদা নিতে হবে, ঠিক কি না? আমার এখানে ফরগ্রাউন্ড কালার কি আর ব্যাকগ্রাউন্ড কি রেড আর গ্রিন আছে, বাট আমি এখানে কি কালার চাচ্ছি? হোয়াইট। তাহলে আমি কি করা উচিত? কি ভয় পাচ্ছেন নাকি? কি সমস্যাটা কোথায়? যে কোনো কালার আমাকে চেঞ্জ করতে, কি করব? যেমন আমি রেডটাই ক্লিক করে এটাকে হোয়াইট করে ওকে দিলাম। এবার কি প্রেস করব তাহলে? কি প্রেস করব এখানে? হ্যাঁ, অল্টার ডিলিট, তার মানে কি এটা সাদা হয়ে গেল। ঠিক আছে তো নাকি? কি বুঝে যায়নি? কে কে বুঝেনি? বুঝে গেছে কেন এখানে সাদা আসলো? আগে ওখানে সাদাটা তৈরি করে নিতে হবে, তারপর সাদাটা অ্যাপ্লাই করতে হবে, একদম বেসিক। কি ঠিক আছে? আচ্ছা, এবার আমি এখানে চাচ্ছি হলুদ কালার, কি করব? কি করব?
হলুদ কালার আছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে? নেই, তাহলে কিভাবে? আচ্ছা, আমি এখন বলতেছি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ না করে আমি হলুদ কালার অ্যাপ্লাই করব, কিভাবে? রাইট। তাহলে সেক্ষেত্রে যেমন যে কোনো একটা অন্য একটা টুলস নিলাম, যে এটাকে নিলাম, নিয়ে আমি এখানে এরকম একটা সিলেকশন তৈরি করলাম। এরকম একটা সিলেক্ট, এখানে কি চাচ্ছে? হলুদ কালার। তাহলে কি করব আমি? তাহলে আমি এখানে থেকে না করেও কালার অ্যাপ্লাই করতে, তাহলে কি করবো? এডিট মেনু থেকে ফিলে প্রেস করে এখান থেকে কালার অপশনে প্রেস করলে এখানে ডায়লগ বক্স আসবে, তারপর এখান থেকে ইয়েলো কালার নিয়ে ওকে দিব, দেন এখানে ওকে প্রেস করলে হলুদ কালার এখানে, তার মানে এখানে কিন্তু চেঞ্জ করিনি। তারপরে সিলেকশনটা চাচ্ছি না, কি প্রেস করব? কন্ট্রোল ডি। কি বুঝা গেছে বিষয়গুলো? তাহলে আমরা কালার অ্যাপ্লাই করা, সিলেকশন তৈরি করা কি এ পর্যন্ত আসছি তো নাকি? হ্যাঁ, এ পর্যন্ত আসছি। এখন হচ্ছে সমস্যা, কে ইয়েলোটা বোঝা যায়নি? আমি যেটা বললাম, এখানে কালার চেঞ্জ না করেও আমি এখানে কালারটা আনতে চাচ্ছি, সেক্ষেত্রে কিভাবে আনবো? সেক্ষেত্রে সিলেকশন তৈরি করি, যেমন এখানে আরেকটা করলাম, এরকম আরেকটা সিলেকশন করলাম, কিন্তু এখানে আমি চাচ্ছি লাল, বাট এখানে কালার আনবো না, না এনেও কালার অ্যাপ্লাই করবো, কারণ এখানকারগুলো অ্যাপ্লাই করলে তো এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, কিন্তু আমি কালার এখানে না চেঞ্জ করবো, তাহলে তো আর এখান থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাহলে কি করছি? এডিট মেনু থেকে ফিলে গেলে কি, ফিলে এখানে অনেকগুলো অপশন আছে, ফরগ্রাউন্ড দিয়ে দিব না ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এখন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তো কোনোটা দিতে পারতেছে না, তাহলে কোনটা দিব? তখন কালার অপশনে চলে যাব, যে এখান থেকে যে কালারটা পছন্দ, হ্যাঁ, সেটা ওকে দিয়ে এখানে ওকে করবো, তাহলে সেই কালারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন যেটা আসি, এখন সবচেয়ে মেজর প্রবলেমে আসি। প্রবলেমটা কি দাঁড়াইছে? কাজটা এতক্ষণ করলাম, সবই ঠিক আছে, আর এখন আমি যেটা চাচ্ছি, এখন এগুলোকে সরাতে যাচ্ছি, যেমন এই সাদাটাকে একটু এদিকে নিব, এটাকে একটু এদিকে সরাবো, এটা একটু এদিকে সরাবো, কি ঠিক না? এটা তো চাবো, আমরা চাবো না? স্বাভাবিক তো, এটাই তো নিয়ম। ডিজাইন যখন করছি, একটা কিছু করলাম, এটাকে তো সরাতে হবে, এদিক সেদিক না যদি সরাতে পারি তাহলে তো কাগজেই আঁকতাম, ঠিক কি না? যদি একটা জিনিস না সরানো যায় তাহলে তো কাগজে আঁকা ভালো ছিল, আমার এই কম্পিউটারের দরকার কি? তাহলে সেই বিষয়টা এখন বুঝি যে এটা সরানো যাচ্ছে কিনা। সরানোর জন্য কোন টুল হেল্প করবে বলছিলাম? মুভ টুল। কোনটা? এই যে এই টুলটা সিলেক্ট করব, এই টুল সিলেক্ট করব, করার পর এবার মুভ করব। তো এখন মুভ করতে গেলে সে বলতেছে না, মুভ করা যাবে না, এই তো একদম বিপদ। এতক্ষণ কাজ করছি, এখন বলে যে মুভ করা যাবে না, বিপদ না? হ্যাঁ, কেন? এই যে এটা যে হলো, এটা কেন হলো? এটাই হচ্ছে সবচেয়ে আরেকটা স্টেপ গুরুত্বপূর্ণ। এতক্ষণ সিলেকশন বুঝছি, কেন সিলেকশনের প্রয়োজনীয়তা? কারণ আমি যেখানে যা চাই সেই জায়গাটাকে স্পেসিফিক করাটার জন্য সিলেকশন গুরুত্বপূর্ণ। কিন্তু এখন যে প্রবলেমটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমি চাচ্ছি এগুলোকে সরাতে, এদিক সেদিক নাড়াতে, এখন দেখি যা সম্ভব না, তাহলে কি বিপদ? কি ঠিক না? এখন এটাকে তো সলভ করতে হবে। আমি এটাকে সরাতে যাচ্ছি, এটা সরছে না, কোনো কিছুই সরছে না। তাহলে কি হয়েছে? আসলে ঘটনাটা এরকম হয়েছে যে এখন আসবে আমাদের লেয়ারের প্রয়োজনীয়তা। লেয়ার মানে কি? স্তর। লেয়ার মানে হচ্ছে স্তর, একটার উপরে একটা বিষয়। যদি এইখানে টেবিলের উপরে আছে কিবোর্ড, কিবোর্ডের উপরে এটা রাখলাম, এর উপরে এটা রাখলাম। তো এখন আমি এগুলো কেন এগুলো মুভ করা হচ্ছে? এগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা, এগুলো আলাদা আলাদা স্তরে আছে বলে এটা সম্ভব। এটা এটার নিচে নেওয়া যাচ্ছে, এটা এটার উপরে নেওয়া যাচ্ছে, এগুলো সব কিছু সম্ভব হচ্ছে। কেন? কারণ এগুলো এটার সাথে লেগে নাই। কিন্তু যদি এটা আঠা দিয়ে একবারে লাগিয়ে দিই, তাহলে কি এগুলো সরানো সম্ভব? সম্ভব না। তার মানে এখানে বিষয়টা হচ্ছে একটা স্তরে সম্ভব না, একাধিক স্তরে প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করতে হবে, তাহলে একমাত্র সম্ভব আমাদের দ্বারা কাজ করা। তাহলে এটা কিভাবে সম্ভব? সেজন্য এবার আমাদেরকে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফটোশপে লেয়ার বুঝতে হচ্ছে। লেয়ার, আর এই লেয়ার প্যালেটটা কোনটা? এই যে এটাকে বলা হচ্ছে লেয়ার প্যালেট। এটা যদি এখানে নাও থাকে তাহলে আমরা কোথায় পাবো? উইন্ডো থেকে এই যে লেয়ার প্যালেট এখানে আসছে, এখান থেকে আমরা লেয়ার প্যালেটটা নিয়ে নিব। কই? এই যে এটা ক্লিক করলে এখানে লেয়ার প্যালেট চলে আসবে। আর যদি ওখান থেকেও না আনতে চাই তাহলে লেয়ারের শর্টকাট কি হচ্ছে? F7 এফ ধরে 7 না, এই ফাংশনের F7 কিবোর্ডের সবচেয়ে উপরে ফাংশন F7 প্রেস করলে কি আসবে? লেয়ার প্যালেট চলে আসবে। আচ্ছা, এবার লেয়ার প্যালেটে আসছে, এখানে লেয়ার প্যালেটে কয়টা লেয়ার দেখছি আমরা? লেয়ার দেখছি একটা, লেয়ার আমরা দেখছি একটা, কিন্তু একটা লেয়ার দিয়ে কি হবে?
হ্যাঁ, এখন আমরা তাহলে আসি এই লেয়ার কিভাবে আমাকে হেল্প করছে। এবার দেখেন, নতুন একটা ডকুমেন্ট নেই, কি দিয়ে নতুন ডকুমেন্ট নিব কিভাবে? কন্ট্রোল এন, কন্ট্রোল এন, অথবা ফাইল থেকে নিউ। কোন ডকুমেন্ট নিব আমরা? কোন ডকুমেন্ট নিব? ডিফল্ট ফটোশপ সাইজ দিয়ে ওকে করি নাকি? আসছে ডকুমেন্টস, আসছে, ভালো কথা। এখন আমি কি করছি, আমি এখানে ছোট্ট একটা গোল অবজেক্টের মধ্যে একটা লাল কালার নিব, লাল কালার তৈরি করলাম। এখানে ছোট্ট একটা অবজেক্টের মধ্যে কী নিব? লাল কালার নিব। কিভাবে সম্ভব? আমি এবার তৈরি করব লেয়ার। এবার লেয়ার তৈরি করে কাজ করবে। দেখেন এই যে লেয়ার প্যালেটে আরেকটা লেয়ার তৈরি করছি, যে নিউ, এখানে নিউয়ে প্রেস করে দেখা যাচ্ছে কি, ওই যে দেখা যাচ্ছে এই যে এখানে, এখানে প্রেস করলেই নতুন লেয়ার আসছে। অর্থাৎ এই স্তরটার উপর আরেকটা স্তর তৈরি হলো। খেয়াল করেন, এটা যদি একটা টেবিল হয়, এই টেবিলের উপর আরেকটা স্তর তৈরি হয়েছে আরেকটা লেয়ার দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন কোন লেয়ারটা সিলেক্ট রাখছে? এটা সিলেক্ট রেখে আমি যদি এখন একটা সিলেকশন করে, আমি যদি এখানে লেয়ারটাতে রেড কালার অল্টার ডিলিট দিই, তাহলে কি হয়েছে? কন্ট্রোল ডি প্রেস করি, এবার মুভ টুল দিয়ে এটা মুভ করলে কিন্তু এটা সরছে। কেন সরছে বলুন তো? কারণ এটা একটা আলাদা স্তরে আছে। কি বোঝানো গেছে? হ্যাঁ, ঠিক আছে। এরপরে যেমন আমি আরেকটা স্তর নিলাম, নেওয়ার পরে এবার কি করলাম, হয়তো এটা না নিয়ে এবারে পলিগনার নিলাম, নিয়ে হয়তো এরকম কাজ করছে। সি এরকম করলাম, ভালো কথা। এবার এখানে কালার দেবো কি? সবুজ। তাহলে সবুজ কালার জন্য কি প্রেস করব আমি? কেন কন্ট্রোল প্রেস করব? কি বুঝতে কষ্ট হচ্ছে? কি আমি সবুজ কালার কথা রাখছি ব্যাকগ্রাউন্ডে, তাহলে কি প্রেস করব? কন্ট্রোল ডিলিট। হয়েছে? এখন কি হয়েছে? লাল তো ঢেকে গেল। কেন লালটা ঢেকে গেল? কেন লালটা ঢেকে গেল? আপনি বলেন। নিচে আমার রেড ছিল, তার উপরে আমি সবুজ দিলাম, তো লালটা ঢেকে গেল। কেন ঢেকে গেল লালটা? লাল, হ্যাঁ হ্যাঁ, কারণ অন্য লেয়ারের জন্য না, কথা হচ্ছে আমি একটা বিষয়, একটা জিনিস রাখছি, তার উপরে যদি আরেকটা বিষয় তার চেয়ে বড় হয়, তাহলে স্বাভাবিকভাবে এটা দেখা যাবে না কি, ঠিক না? এটা কিবোর্ড, কিবোর্ডটা হচ্ছে এটার চেয়ে বড়, তাহলে কিবোর্ডটা দিয়ে যদি এটা ঢেকে দিই, তাহলে কি ওইটা দেখা যায় উপর থেকে? সম্ভব না। তো বিষয়টা এখানে কিন্তু তাই হয়েছে, তাই হয়েছে না? আচ্ছা, তো এটা লেয়ার অনুযায়ী, যেহেতু আমি যদি এক লেয়ারে করতাম তাহলে তো এটা প্রশ্নই আসে না। যেহেতু আলাদা আলাদা লেয়ারে করছি, এখানে সুবিধাটা আমরা কি পাবো? আমি যদি বলি যে লালটাকে উপরে আনবো, সম্ভব? কিভাবে সম্ভব? তাহলে এই যে লেয়ার প্যালেটের সবুজটাকে ড্রাগ করে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে লালটা উপরে, তার মানে এটাও সম্ভব। কেন সম্ভব হচ্ছে? এটা লেয়ারের কারণে। বুঝে গেছে? তার মানে এটাকে উপরে নিচেও আমরা নিতে পারছি, যেরকম উপরে নিচেও নেওয়া যাচ্ছে। কেন এটা, এটা সম্ভব হলো কেন? একমাত্র লেয়ারের কারণে। কি বুঝাতে পারছি? তাহলে আমরা কি কি শিখছি? এবার প্রথম থেকে আবার রিভিউ করি। আমরা কি কি শিখছি রিভিউ করছি, দেখেন। প্রথমত আমরা শিখছি ডকুমেন্ট নেওয়া। কীভাবে নিব? কন্ট্রোল এন, এন থেকে ডিফল্ট ফটোশপ সাইজ আপাতত ইউজ করলাম, দেন ওকে দিলাম। এবার শিখছি আমরা স্ক্রিন মোড। বলেন তো একটা ডকুমেন্টে কাজ করবো, কোন স্ক্রিন মোডে কাজ করব? ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। তাহলে কয়বার প্রেস করা উচিত এখানে আমার? দুইবার। হয়েছে? আচ্ছা, জুম ইন জুম আউট, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, তো আমি এতটুকু জুম করে নিলাম। ঠিক আছে? স্পেস, এটা এটা এরকম করছি কি দিয়ে? কিসের মাঝে? এটাকে কি বলা হয়? প্যান করা, স্পেস দিয়ে। স্পেস বার ধরে এটাকে প্যান করছি। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি করব সবুজ। ব্যাকগ্রাউন্ড এই যে পুরো কালারটাই, পুরোটাই পুরোটাই এটা, এই যে হোয়াইট কালারটা যেটা দেখতেছি, এটা পুরোটাই আমি সবুজ করব। কি প্রেস করব? কালারটা আমি সবুজ না, আমি করব হালকা ইয়েলো। তাহলে কি করব? কালার চেঞ্জ করব, যে কোনো জায়গায় ফরগ্রাউন্ড করে ব্যাকগ্রাউন্ড করে সমস্যা না, এটা ফরগ্রাউন্ডে প্রেস করে হালকা ইয়েলো নিলাম, নিয়ে এখানে কি করব? তাহলে এখন কালারটা কথা নেই, তাহলে অল্টার ডিলিট প্রেস করব। পারা গেছে? আচ্ছা, এবার আমি এখানে একটা কিছু তৈরি করব। তার মানে আমরা কালার অ্যাপ্লাই করা শিখছি। এবার আমি এখানে একটা কার্টুন ক্যারেক্টার বানাবো, যেটা সবাইকে করতে হবে। কার্টুন ক্যারেক্টার কেন আমি সবার প্রথম বানাতে বলি জানেন? কারণ হচ্ছে যে বিষয়গুলো শেখালাম সেটা প্র্যাকটিসের জন্য এক, আর দ্বিতীয়ত হচ্ছে কার্টুন ক্যারেক্টার বানানো সবাই পারে।
কেন কার্টুন ক্যারেক্টার বানাতে পারে সবাই? কারণ নির্দিষ্ট কিছু না, কার্টুন ক্যারেক্টার কখনো নির্দিষ্ট মানুষ বা এরকম কিছুই না। কার্টুন হচ্ছে আমি যা বানাবো তাই। কার্টুন ক্যারেক্টার হচ্ছে এমন একটা বিষয়, আমি যা করব তো তাই কার্টুন। তো তাহলে সমস্যা কি? সবাই তো পারবে, কেউ একটু ভালো পারবে, কেউ খারাপ। তো এখন আমি যেটা দেখব, সবাই কার্টুন ক্যারেক্টার বানাবে এখানে, হ্যাঁ। তো কেমন হয় কার্ডটা সেটা পরে বলছি। যে তো এটা দিয়ে এখন কী বানাচ্ছে, আমি বানাচ্ছি, আমি কি করছি, আমি একটা সব সময় খেয়াল রাখবো আমি লেয়ার নিয়ে করব। কেন? আলাদা আলাদাভাবে সবগুলো রাখা যায়, তাহলে কি করব, সব সময় এই জায়গাটাতে আমাকে সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করতে হবে যে সবসময় কোনো একটা কমান্ড অ্যাপ্লাই করার আগে একটা লেয়ার আলাদা নিয়ে নিব। তাহলে আমি একটা লেয়ার নিলাম, দেন কার্টুন ক্যারেক্টার আমি কী বানাবো আমি কিন্তু এখনও নিজেই জানি না। এটা এরকম করলাম। এবার কী করছি, সি ক্যারেক্টার বানাবো, সেক্ষেত্রে কী দিয়ে বানাতে পারি? এখানে রেক্ট্যাঙ্গুলার আছে, হ্যাঁ, এখানে ইলিপ্টিক্যাল আছে, এখানে আছে পলিগনাল। আমি সেই পলিগনাল নিলাম। পলিগনাল নিয়ে আমি একটা কী বানাবো, যেমন এটা, এখানে একটা কালার দিলাম। ঠিক আছে, কি হবে এটা দিয়ে, কি কি বানানো সম্ভব? একটু বানানো যাবে? এটা পারা যাবে তো, না? আচ্ছা, এবার আরেকটা লেয়ার নিই। হুম, এটা একটা গোল বানালাম, পারা যাবে এরকম বানানো? যাবে? হ্যাঁ। আচ্ছা, এবার এগুলোকে কপি করা যায়। এটা যদি আলাদা লেয়ারে রাখছি, কন্ট্রোল ডি দেওয়ার পরে এটাকে কপি করা যায়। কীভাবে কপি করবো? অল্টার ধরে ড্র্যাগ করলে কপি হয়। ঠিক আছে, অল্টার ধরে ড্র্যাগ করলে কী হয়, লেয়ারটা সহ কপি হয় আলাদা। আর একটা লেয়ার নিলাম। একটা বানাচ্ছি আর একটা কপি করছি। ঠিক আছে, পারা যাবে তো, না? আবার একটা লেয়ার নিলাম। আবার একটা লেয়ার নিলাম। তারপরে কি করব, ব্যাক স্পেস দিয়ে ব্যাক করতে পারি যদি ভুল করি। লেয়ার নিয়ে এটা উপরে চলে আসছে, এটাকে উপরে ড্র্যাগ করে দিলাম, নিচে দিলাম, সরি।
সি। তো এরকম একটা, তো এটাতে আমি কি বানাবো বা কি করছি সেটা কিছু না, এখানে যেটা আমি দেখানোর বোঝানোর চেষ্টা করলাম যে কিছু অবজেক্ট শেপ এগুলো থেকে হয়তো একটা যে সিনারিও তৈরি করা বা একটা কিছু বিষয় নিয়ে আসা। ঠিক আছে, যে কি করছি আমি এখানে যা আমরা শিখছি তাই কিন্তু আমি ইমপ্লিমেন্ট করছি, আমি ওর বাইরে কিন্তু কিছুই করিনি। আর কার্টুন ক্যারেক্টারগুলোর তো কোনো ইয়ে নেই, যা করবো তো তাই। তো আমি একটা বাক্স হোক আর যাই হোক, হোক না হয়েছে তো কিছু একটা তো বোঝা যাবে, ফানি তো ফানি, তাই না? তো সি আমি যা বুঝাইলাম এতক্ষণ, যা দেখালাম তা দিয়ে কিন্তু আমি এটা বানালাম। তো এখন কে কী বানাতে পারবে? একটা কিছু তো বানিয়ে দেখাতে হবে নাকি, টুলসগুলো ইউজ করে করে নিজের মতো। এখন আমি ধরে নিব যে আমি কিছুই শেখাইনি, আমি যে ক্লাসটা নিলাম ধরে নিচ্ছি যে আমি কিছুই, কিন্তু যার যার প্র্যাকটিস, এটাতে ভুলের কিছুই নেই, ভুল হলেও সমস্যা নেই। ঠিক আছে, কম্পিউটার ভেঙে ফেললেও সমস্যা নেই, বাট নিজের মতো করে যা দেখলাম সেটাই বাসায় গিয়ে এবং এখানে, এখন এখানে সবাই একটা কার্টুন বানাবে তারপরে বের হবে। ঠিক আছে, দেখি কে কেমন দেখতে, যে যেরকম কার্টুন বানাবে সে সেরকম দেখতে হবে। বুঝে গেছে? ওকে।